আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এসএসসি এর জন্য বাংলা ব্যাকরণ কোর্সের যে প্রথম পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ বইটির সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা গুরুত্বপূর্ণ একটি পরিচ্ছেদ দিয়ে আমাদের এই কোর্স শুরু করতে যাচ্ছি এবং এই পরিচ্ছেদটির নাম হচ্ছে ভাষা ও বাংলা ভাষা। ভাষার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তা বিশ্বজুড়ে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক তাকে কানেক্ট করে বা সম্পর্ক যুক্ত করে। ভাষা বিভিন্ন রকম হতে পারে, কাজেই একটি দেশের মধ্যে একাধিক ভাষাও কিন্তু থাকতে পারে। যে মানুষ যখন জন্ম লাভ করে এবং জন্ম লাভ করার পর থেকে সে যখন মায়ের ভাষাটা মুখের ভাষাটা সে শিখে সেটি হচ্ছে মাতৃভাষা। কিন্তু মাতৃভাষার সাথে কিন্তু রাষ্ট্রের ভাষার পার্থক্য হতে পারে। যেমন বাংলায় যারা কথা বলেন তাদের মাতৃভাষা বাংলা, আবার যারা আদিবাসী রয়েছেন বা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন তাদের মাতৃভাষা কিন্তু আলাদা হতে পারে। কিন্তু সাংবিধানিকভাবে অর্থাৎ একটা দেশের সংবিধান যখন স্বীকৃতি দেয় একটা ভাষাকে তখন সেটি হয়ে যায় সাংবিধানিক ভাষা। বাংলা একাধারে মাতৃভাষা এবং সাংবিধানিক ভাষা। তো ভাষা যে গঠন, যে ভাষার যে প্রয়োগ, সেখানে আমরা কেন ভাষার প্রয়োগটা আলোচনা করি। যে মানুষ যে বক্তব্য উপস্থাপন করতে চায় সেই বক্তব্য উপস্থাপনের জন্য সে ধ্বনিকে ব্যবহার করে প্রথমে, এবং ধ্বনি থেকে বর্ণ হয়, সেই বর্ণ দিয়ে আমরা শব্দ গঠন করি এবং তারপর দেখা যাচ্ছে যে সিলেবল বা অক্ষর গঠন করি, এবং সেগুলো আমরা যখন সুশৃঙ্খলভাবে বাক্যে প্রয়োগ করি তখন একটি সার্থক বাক্য হয়। এবং এরকম অসংখ্য বাক্য দিয়ে কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করি। ফলে মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে বলা হচ্ছে ভাষা। এবং ভাষার যে প্রয়োগ এবং ভাষার যে ব্যবহার সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্র, ফলে বাকযন্ত্র যে আমরা দেখছি একটি চিত্র, সেই বাকযন্ত্রের মধ্যে কি কি আমরা পেয়ে থাকি, যেমন নাসিকা গহ্বর, দন্তমূল, শক্ত তালু, কোমল তালু, এই যে অংশটি কোমল তালু, আলজিভ, তারপর গলবিলীয় গহ্বর, অধিজিহ্বা, স্বরযন্ত্র, খাদ্যনালী, ফুসফুস, শ্বাসনালী, মুখগহ্বর অর্থাৎ এই যে অংশটুকু রয়েছে মুখগহ্বর, জিভ, দাঁত, ওষ্ঠ, নাসারন্ধ্র অর্থাৎ নাকের ছিদ্র। ফলে আমরা বলছি যে মানুষের এই যে বুক থেকে তার উপরের অংশটুকু বাকযন্ত্র হিসেবে পরিচিত, এবং বাতাস, ফুসফুস তাড়িত বাতাস এই যে মুখগহ্বর দিয়ে কিন্তু বের হয়ে আসে, এবং বের হয়ে আসতে গেলে সে কোথাও না কোথাও যখন বাধাপ্রাপ্ত হয় তখন সেগুলো হয় ব্যঞ্জনধ্বনি, আর যখন সেগুলো বাধাপ্রাপ্ত হয় না সেগুলো হয় স্বরধ্বনি। ফলে এই যে কণ্ঠ, এই কণ্ঠ থেকে যদি উচ্চারণ হয় সেটি হচ্ছে কণ্ঠধ্বনি। ফলে আমরা আবার যখন উষ্ঠধ্বনি উচ্চারণ করি তখন উষ্ঠ ও অধর অর্থাৎ উপরের ঠোঁট নিচের ঠোঁট এটি কিন্তু কাজে লাগে। ফলে মুখগহ্বর, নাসিক্য এই সব কিছু প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু ভাষার যে ধ্বনিগত উচ্চারণ সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এখানে বলা হচ্ছে যে গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, তারপর নাক প্রভৃতি প্রত্যঙ্গ নিয়ে মানুষ নানা রকম ধ্বনি উচ্চারণ করে থাকে। এক বা একাধিক ধ্বনি দিয়ে আমরা কি করি, এই বর্ণ বা শব্দ গঠন করি। প্রথমে ধ্বনিগুলো আমরা উচ্চারণ করি, পরে যদি সেটা লিখি তখন সেটি হয় বর্ণ, এবং বর্ণ দিয়েই কিন্তু আমরা পরবর্তীতে শব্দ গঠন করি ও বাক্য গঠন করি। ফলে বাকযন্ত্রের যে বিভিন্ন প্রত্যঙ্গ সেগুলো আমাদের চেনা ও জানার পরিচয়ের প্রধান যে বাকযন্ত্রগুলো সেগুলো জানা ও চেনার প্রয়োজন রয়েছে। এবং এটি যদি আমরা না চিনি তখন ধ্বনিতত্ত্ব যখন আমরা পড়তে যাব তখন আমাদের সমস্যা হবে। ফলে মনের ভাব প্রকাশ করতে গেলে যে ভাষা আমরা ব্যবহার করি সেই ভাষার ক্ষেত্রে কিন্তু আমাদের বাকযন্ত্রের পরিচিতিটা আমরা জেনে নিলাম। এছাড়াও ভাষার যে প্রয়োগ, সেক্ষেত্রে আমরা দেখি যে মুখে উচ্চারিত রূপ রয়েছে, অর্থাৎ আপনি যখন মৌখিকভাবে কথা বলছেন তখন কিন্তু আপনার যে এই যে ফাংশন করছে, আপনার যে বাকযন্ত্রের বিভিন্ন অঙ্গ এবং প্রত্যঙ্গ সেগুলো ফাংশন করছে, এবং এর ফলে যারা কথা বলতে পারে তারা কিন্তু মুখের যে ভাষা সেটিকেই ব্যবহার করে, এবং এটি কিন্তু প্রধান মাধ্যম।
কিন্তু এর বাইরেও কিন্তু আরো কিছু দিক রয়েছে কিরকম ভাবে ভাষার প্রয়োগ হতে পারে, যেমন ইশারা ভাষা, তারপর ব্রেইল পদ্ধতি। যারা দৃষ্টি প্রতিবন্ধী, তাদেরকে, দৃষ্টিশক্তিহীন যারা, তাদেরকে কিন্তু কি করতে হয়, যে উঁচু নিচু একটা লেখার মতো ডট 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 দিয়ে রাখা হয় এবং সেগুলোর মধ্যে তারা টাচ করে বোঝার চেষ্টা করে যে সেটি আসলে কি বলা হয়েছে, এই ব্রেল পদ্ধতি। তাহলে ইশারার মাধ্যমেও কিন্তু ভাষা ব্যবহার করা যায়। আর আমরা এতক্ষণ প্রথমে যে আলোচনাটি করেছি সেটি হচ্ছে মুখে উচ্চারিত রূপ, অর্থাৎ মৌখিকভাবে কিন্তু আমরা ভাষা যেগুলো ব্যবহার করি ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য দিয়ে। এর পাশাপাশি ইশারা একটি ভাষা, যেমন আমি যখন ক্লাসে বলি এরকম করে একজনকে ইঙ্গিত করে বলি এরকম, তখন সে দাঁড়ায়, আবার যখন বলি এরকম তখন সে বসে। তার মানে কি এটাও একটা ইশারা। আবার যখন ক্লাসে কথা হচ্ছে, ধরুন আপনার ক্লাস নিচ্ছি, তখন আমরা যদি এই চুপ এরকম করি, তখন কি চুপ হয়ে যায়। তার মানে কি ইশারার একটা প্রভাব রয়েছে। যেমন রাস্তা দিয়ে চলতে অনেক সময় দেখা যাচ্ছে এরকম সিম্বল দেওয়া থাকে, তার মানে ডানে যেতে হবে, এরকম বামে যেতে হবে। তো এই যে এগুলো কি, এগুলো তো ইশারা, ইশারার কিন্তু একটা প্রভাব রয়েছে। আবার গাড়িতে দেখবেন যে লাল, সবুজ, হলুদ যে লাইট ইউজ করে, তো গাড়ি তো কথা বলতে পারে না, তো সেগুলো কি সিম্বল। যারা ড্রাইভিং করে তারা বুঝতে পারে যে এখানে থামতে হবে, এখানে ওভারটেক করা যাবে না। তার মানে ইশারার মাধ্যমেও কিন্তু ভাষার প্রয়োগ হয়ে থাকে, আরেকটি বেইল পদ্ধতি এর মাধ্যমে হয়ে থাকে। দেখুন, মনের ভাব প্রকাশের সমষ্টিকে বলা হয় যে ভাষা। এক্ষেত্রে ইশারা দিয়ে কি বোঝানো হচ্ছে, এটা ক, এটা খ, এটা গ, তারপর এটা ঘ, এরকম দেখুন বর্গীয় জ, ঝ, এটা হচ্ছে ত, গ, এরকম ভাবে বিভিন্ন রকম ইশারার মাধ্যমেও ভাষার প্রয়োগ হয়। আরো আমরা ছবি দেখব যে আর কি কি হতে পারে। দেখুন, এটা হচ্ছে জিরো, যখন আপনি এরকম মুঠ মেরে রাখছেন সেটি কি বোঝাচ্ছে, জিরো। আবার 1, 2, 3, 4, 5, 6 এরকম যে কথা বলছে, অর্থাৎ মানুষ যখন কথা বলতে পারে না তখন সে ইশারার সাহায্য নিয়ে কিন্তু তার মনের ভাব প্রকাশ করতে পারে। দেখুন এই যে 5, 6, তারপর এখানে হচ্ছে 7, এখানে 8, তারপর এই যে 9। ফলে ইশারার মাধ্যমেও কিন্তু ভাষার প্রকাশ হচ্ছে। আরেকটি দেখুন, এতক্ষণ আমরা দেখলাম যে এটা গাণিতিক বিষয় ছিল, এবার আমরা ইংরেজিটা একটু দেখব যে এ, তারপর বি, তারপর সি, তারপর ডি। এই যে দেখুন ডিটা কিরকম, এখানে একটা দাগ রয়েছে, তারপরে এরকম গোল করে ধরেছে ডি। আবার সিটা কি, এখানে কিন্তু হাতের যে সিম্বল সেটি কিন্তু সি কেই বোঝাচ্ছে। আবার বি কিরকম, দেখুন এই যে দুইটা ফোঁটার মতো বি। আবার এটা কি, এরকম দেখা যাচ্ছে যে এই যে এ। তারপর হচ্ছে যে এফ, তারপর দেখুন এই যে এফ, কিন্তু এটা এখানে বোঝাই যাচ্ছে এটা এফ। তারপর জি, এইচ, এরকম ভাবে বিভিন্ন রকম যে সিম্বল রয়েছে, প্রতীক, সেটার মাধ্যমে কিন্তু ইশারা ভাষার প্রয়োগ করা যায়। এরপর আমরা দেখব যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যে ব্রেইল পদ্ধতি, সেটির ক্ষেত্রেও আমরা বলেছি। আমরা একটু অন্যদিকে যাই যে এখানে আছে কিনা। আচ্ছা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আরেক ধরনের ভাষা আছে ব্রেইল পদ্ধতি, এবং সেই পদ্ধতিটা কিরকম, সেই পদ্ধতিটা হচ্ছে যখন আমরা দেখবেন যে যারা পড়তে যান না, চোখে দেখে না, তারা কি করে, বইয়ের মধ্যে এরকম ডট 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 ফোঁটা দেওয়া আছে, তারা কি করে এটা টাচ করে, এবং তাদেরকে সেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, টাচ করলে বুঝতে পারে এটা হচ্ছে এ। তারপর এরকম এটা টাচ করে দেখে বি। বইগুলো একবারে ফোঁটা ফোঁটার মতো এরকম উপরে একটু খসখসে টাইপের অক্ষরগুলো করা থাকে ডট দিয়ে। ফলে সেখানে যখন টাচ করে বা এরকম ধরে ধরে, অর্থাৎ বিশেষায়িত একটা বই তৈরি করা হয়, যে বইটির মাধ্যমে তারা স্পর্শ করে বুঝতে পারে যে এখানে এ লেখা হয়েছে, এখানে বি লেখা হয়েছে, এবং এভাবে কিন্তু তারা পরীক্ষাও দিয়ে থাকে। ফলে লেখাপড়া কারো ক্ষেত্রেই আর বাধা হয়ে দাঁড়ায় না, যখন দৃষ্টি প্রতিবন্ধীরাও পড়তে পারে। তারপর যারা কথা বলতে পারে না তারা আবার ইশারার মাধ্যমে কিন্তু ভাষার ব্যবহার করতে পারে। ফলে ভাষার ক্ষেত্রে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ এলিমেন্টস পাচ্ছি। একটি হচ্ছে যে ইশারা ভাষা, একটি হচ্ছে যে ব্রেইল পদ্ধতি, তারপর হচ্ছে বাকযন্ত্রের মাধ্যমে ভাষাকে ব্যক্ত করা। মূল বিষয় হচ্ছে মুখের যে কথার ভাষার মাধ্যমে আমরা ভাষা প্রয়োগ করি, সেটি খুব দেখা যাচ্ছে প্রধান বাহন হচ্ছে মুখের এবং বাকযন্ত্রের ব্যবহার। এরপর আমরা যে বাংলা ভাষার যে প্রয়োগটা, বাংলা ভাষা কোথায় কোথায় পাওয়া যায় আমরা দেখব। যে জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, এবং জনগোষ্ঠী ভেদে কিন্তু ভাষার যে তারতম্য,
সেটি কিন্তু আঞ্চলিকতা, প্রভাব, আবহাওয়া এসব কারণে কিন্তু পার্থক্য হয়। বাংলা ভাষা যদি আমরা খেয়াল করি যে পৃথিবীর যেগুলো বেশি ভাষার প্রয়োগ হচ্ছে সেগুলো হচ্ছে চাইনিজ, মান্দারিন ভাষা, তারপরে দেখা যাচ্ছে ইংরেজি ভাষা আছে, স্প্যানিশ ভাষা আছে, এগুলো ব্যাপক প্রয়োগ রয়েছে। এবং পৃথিবীর বর্তমান প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে ইংরেজি, হিন্দি, তারপরে আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, তারপর জাপানি, এরকম রয়েছে। এবার আসুন বাংলা ভাষা। বাংলা ভাষার অবস্থান কোথায়? বাংলা ভাষা আমাদের বইয়ের আলোকে বলা হচ্ছে যে ষষ্ঠ বৃহত্তম ভাষা। এবং যে জনগোষ্ঠী, বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে সেটা হচ্ছে বাংলা ভাষা। এবং দেখবেন যে একটা জাতির পরিচয় কিন্তু তার ভাষা দিয়ে হয়। যেমন বাঙালি, বাঙালি বললে বুঝতে হবে তার ভাষা হচ্ছে বাংলা। তারপরে জাপানি, জাপানিজদের ভাষা হচ্ছে জাপানি। চাইনিজ, চীনা ভাষা। তো এরকম ভাবে তৈরি করা, এরকম ভাবে ভাষার যে বিভিন্ন দেশভেদে যে পার্থক্য রয়েছে এবং দেশভেদে যে বৈচিত্র্য রয়েছে সেগুলো প্রকাশ হয়ে থাকে। তো বাংলা ভাষার ক্ষেত্রে বলা হচ্ছে যে পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এর মধ্যে আমরা প্রধান বাংলা হচ্ছে 16 কোটি, বাংলাদেশের লোক হচ্ছে 16 কোটি। দেখুন এই যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশ। এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে এরকম ভাবে এসেছে এবং পাশে রয়েছে ইন্ডিয়া। এরপর ইন্ডিয়ার দেখাচ্ছে পশ্চিমবঙ্গ, এই যে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ সেটি রয়েছে। আমরা সেদিকে পরে যাব। এই যে বাংলাদেশের ম্যাপটা একেবারে এখান পর্যন্ত দেখানো হয়েছে। এবং বাংলাদেশের পাশেই দেখা যাচ্ছে যে সেভেন সিস্টার্স এর যে ত্রিপুরা, এই যে এখানে রয়েছে ত্রিপুরা, ত্রিপুরাতেও কিন্তু বাংলা ভাষায় কথা বলে। তারপর কোন কোন অঞ্চল বাংলা ভাষায় কথা বলে সেগুলো আমরা দেখব। যে ভারতের পশ্চিমবঙ্গে, এই যে ওয়েস্ট বেঙ্গল, পুরো পশ্চিমবঙ্গে 10 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। আর এখানে বাংলাদেশে আমরা পাচ্ছি 16 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। এটি হচ্ছে বইয়ের ভাষ্য। এটি কিন্তু হ্রাসবৃদ্ধি হতে পারে বা এর চেয়েও বেশি হতে পারে, কিন্তু যেহেতু আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিব, কাজে আমাদের বইয়ের অর্থাৎ রেফারেন্স বইয়ে যে যত সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটাই আমাদের জানতে হবে। 16 কোটি হচ্ছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গে 10 কোটি। এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড। দেখুন আসাম কোথায়? তো আসামটা হচ্ছে এই যে এটা হচ্ছে মেঘালয়, শিলং, এই যে আসাম। তো আসামেও কিন্তু বাংলা ভাষার প্রয়োগ রয়েছে। তাহলে ত্রিপুরা, এখানে আমরা এই যে দেখুন ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে বাংলা ভাষাভাষী লোক রয়েছে। তাহলে দেখুন এটি ইন্ডিয়ার অংশ। এবং এখানে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে 10 কোটি যে আমরা বলছি, তার মধ্যে কি কি জায়গায় রয়েছে? ঝাড়খণ্ডে রয়েছে, বিহার, বিহারে কিন্তু প্রচুর বাংলা ভাষাভাষী লোক রয়েছেন। এরপর দেখুন যে ত্রিপুরা, এই ত্রিপুরা হচ্ছে সেভেন সিস্টার্স এর অঞ্চলগুলোর মধ্যে একটি, বাংলাদেশের খুব নিকটে। এই যে আপনি দেখবেন যে ফেনীর এই দিক দিয়ে কিন্তু ত্রিপুরা। তাহলে ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। তো ত্রিপুরাতে প্রায় পুরোটাই কিন্তু বাংলা ভাষায় কথা বলে। পশ্চিমবঙ্গে আছে, তারপর আসামে আছে। তো এরকম অনেক জায়গায়, পৃথিবীর অনেক জায়গায় কিন্তু বাংলা ভাষায় কথা বলে। ফলে আমরা যে জায়গাগুলো দেখছি এর সাথে উড়িষ্যাও একটা জায়গা রয়েছে, উড়িষ্যা। তো উড়িষ্যাতে এই যে বাংলাদেশের পাশেই কিন্তু এই যে এদিকে হচ্ছে উড়িষ্যা। তাহলে পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বাংলা ভাষার প্রয়োগটা রয়েছে। আমরা এখানে যে মানচিত্র দেখিয়েছি সেটি হচ্ছে প্রথম যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ। তারপর দেখা যাচ্ছে যে এখানে ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার, এখানে আসাম আমি চিহ্নিত করিনি, কিন্তু এখানে এই যে স্পষ্ট দেখা যাচ্ছে এটি হচ্ছে আসাম। তো এই যে উড়িষ্যা আছে এখানে, এরকম বিভিন্ন জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বাংলা ভাষাভাষী লোক আছে। এবং বিশ্বের বিভিন্ন দেশে বাঙালিরা এখন থাকেন। বাংলাদেশ সহ এই যে ইন্ডিয়ার যেসব অঞ্চলের কথা বললাম তারাও অনেকে বিদেশে থাকেন এবং সেখানেও কিন্তু বাংলা ভাষার প্রয়োগটা রয়েছে। ফলে বাংলা ভাষা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা এবং এটি হচ্ছে বাংলাদেশের, বাংলা ভাষা হচ্ছে রাষ্ট্রভাষা এবং এটি কিন্তু সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে। বাংলাদেশের যে সংবিধান রয়েছে এই সংবিধানের যে প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্রে 7টা পরিচ্ছেদ আছে এবং এই 7টা পরিচ্ছেদের মধ্যে একটিতে বলা আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হইবে বাংলা। অর্থাৎ আপনি বাংলাকে কিন্তু সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য ভাষাগুলো আমাদের রয়েছে। তাহলে মাতৃভাষা আর রাষ্ট্রভাষার মধ্যে কিন্তু পার্থক্য আছে। মাতৃভাষা হচ্ছে ধরেন আপনি চাকমা জনগোষ্ঠীর একজন মানুষকে দেখলেন, তো একজন শিশু জন্ম নিলেন, তো তার মায়ের ভাষা হচ্ছে চাকমা ভাষা, কিন্তু তিনি আবার একজন বাঙালি। তো দেখা যাচ্ছে যে ময়মনসিংহের একজন লোক, তো তিনি তার মাতৃভাষা কিন্তু কি হবে, যদি বাঙালি হয়ে থাকেন তার
বাংলা হবে। কিন্তু রাষ্ট্রভাষা কি? রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। তার মানে কি আপনি চাকমা ভাষার লোক হতে পারেন, বা দেখা যাচ্ছে যে অন্য জাতিগোষ্ঠীর লোক হতে পারেন। একটা দেশের মধ্যে অনেক ভাষা থাকতে পারে, যেমন ভারতের মধ্যে কিসের ভাষা রয়েছে? পাঞ্জাবি রয়েছে, তারপর অসমিয়া রয়েছে, তারপর বাংলা রয়েছে, হিন্দি রয়েছে, ইংরেজি রয়েছে, অনেক গুজরাটি, মারাঠি, এরকম অনেক ভাষা রয়েছে। কিন্তু তাদের দেশের সংবিধান যেটা স্বীকৃতি দিয়ে রেখেছে সেটি হচ্ছে তাদের রাষ্ট্রভাষা। তাহলে রাষ্ট্রভাষা আর মাতৃভাষার মধ্যে পার্থক্য রয়েছে। আমরা যে মূল কথাগুলো সেগুলো এখানে লিখেছি, যে বাংলা ভাষায় কথা বলে 30 কোটি মানুষ, বাংলাদেশে 16 কোটি, পশ্চিমবঙ্গে 10 কোটি, এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ 3 কোটি। দেখুন এই যে এখানে ত্রিপুরা, তারপরে দেখেন ঝাড়খণ্ড, তারপর বিহার, আসাম, তারপর এখানে উড়িষ্যা, এখানে উড়িষ্যা আছে, উড়িষ্যা সহ দেখা যাচ্ছে যে প্রায় 3 কোটি লোক কি বলে? বাংলা ভাষায় কথা বলে। তাহলে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। এবারে আসুন যে বাংলা ভাষার যে উৎপত্তিটা কোথা থেকে আসলো, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে বইয়ে শুধু বর্ণনা দেওয়া আছে, আমরা সেগুলো আলাদাভাবে এনেছি আপনাদের জন্য, যেন বুঝতে সুবিধা হয়। বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের মধ্যে রয়েছে চীনা, তিব্বতীয়, তারপর জার্মান, ইংরেজি, সবকিছুর দেখা যাচ্ছে যে বাংলা ভাষার মতো ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে। পর্তুগিজ, তারপর দেখা যাচ্ছে যে ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, এই সব কিছু কিন্তু এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এর অন্তর্ভুক্ত। তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কি রয়েছে? ইন্দো ইউরোপীয় ভাষা বংশের আমরা দেখছি যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের 2টি শাখা রয়েছে। একটা হচ্ছে কেন্তুম, আরেকটি হচ্ছে শতম। এই যে শতম অংশ, সেই শতম অংশকে আমরা আবার দেখতে পাচ্ছি আরবীয়, মিশরীয় এবং ভারতীয়। তার মানে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের 2টি শাখা, কেন্তুম ও শতম। এই শতম অংশের 3টি অংশ হচ্ছে আরবীয়, মিশরীয়, ভারতীয়। এবং এই ভারতীয় অংশের মধ্যে রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, এরকম রয়েছে। তো আমরা সেদিকে যাব না, আমরা ভারতীয় আর্য ভাষা এটা। এখান থেকে ভারতীয় আর্য থেকে আমরা পাচ্ছি সংস্কৃত আর প্রাকৃত। তাহলে ভারতীয় আর্য ভাষার 2টি দিক, একটা হচ্ছে সংস্কৃত, আরেকটি হচ্ছে প্রাকৃত। এবং এই যে প্রাকৃত, এটা কিন্তু এই যে এটা, তার মানে এই প্রাকৃতর নিচের অংশ থেকে এই যে এই চিত্রটা শুরু হয়েছে। এই চিত্রটা আসলে আসবে এইখান থেকে, এই নিচের দিকে। যেহেতু এখানে দেখানো সম্ভব না, তাই এটি ডানে আনা হয়েছে। তাহলে সংস্কৃত এবং প্রাকৃত, এই প্রাকৃত ভাষার মধ্যে আবার 2টা প্রাকৃত আছে। একটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত, আবার এটা আরেকটা হচ্ছে মাগধী প্রাকৃত বলে রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপর দেখা যাচ্ছে যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এরকম পণ্ডিত ব্যক্তিরা কিন্তু বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ নিয়ে আলোচনা করেছেন। তো সেসব দিকে আমি এখন আর যাব না, কারণ সেটি উপরের ক্লাসের বিষয়। তো এখানে বিতর্ক থাকলেও যে মাগধী প্রাকৃত থেকে জন্ম হয়েছে, কেউ বলেছেন মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, আবার কেউ বলছেন গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। ফলে যে যেটাই হোক না কেন, এখান থেকে যে সৃষ্টি হয়েছে সেটি নিয়ে কোনো সন্দেহ নাই। অর্থাৎ প্রাকৃত ভাষা থেকে জন্ম লাভ করেছে। ফলে প্রাকৃত 2টি হাত বা 2টি অধ্যায়, একটি হচ্ছে গৌড়ী, আরেকটি হচ্ছে মাগধী প্রাকৃত। এবং দেখুন এই কারণে কিন্তু এখানে কিন্তু 2টি তীরই দিয়েছে, যে কোনো একটা দেয় নেই। কারণ কি? এটা নিয়ে এক একজন পণ্ডিত এক এক ধরনের মতামত ব্যক্ত করেছেন। ফলে এই যে গৌড়ীয় প্রাকৃত বা মাগধী প্রাকৃত, এখান থেকে বিকৃত অপভ্রংশ অংশটা চলে এসেছে। এবং এখান থেকে বঙ্গকামরূপী, দেখুন বঙ্গকামরূপী সেটি এসেছে। তার মানে এইটুকু আপনি বাদ দেন, বিকৃত অংশটা আপনি বাদ দেন। বিকৃত বাদ দিলে কি হবে? যে অপভ্রংশ, আমরা এইভাবে বলে থাকি যে প্রাকৃত থেকে গৌড়ীয় বা মাগধী প্রাকৃত, 2টাই হতে পারে, গৌড়ীয় প্রাকৃত বা মাগধী প্রাকৃত। এবং এখান থেকে অপভ্রংশের পরে বঙ্গকামরূপী। এবং এই বঙ্গকামরূপীর 3টা যে অংশ দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটা হচ্ছে বাংলা। তার মানে কি? বাংলা ভাষা যে চাইনিজ, চীনা, তারপর হচ্ছে রুশ, তারপর ফরাসি, ফার্সি সহ হিন্দি, উর্দু, নেপালি প্রভৃতি অনেক ভাষার যেরকম ইন্দো ইউরোপীয় থেকে এসেছে, বাংলাটাও এখানে এসেছে। এখানে রুটটা, শেকড়টা দেখানো হলো আর কি। তো
ফলে এখানে বলা হচ্ছে যে বঙ্গকামরূপী। তো বঙ্গকামরূপীর পরবর্তী ধাপটা এখানে আমরা পাচ্ছি কি কি পাচ্ছি, অসমীয়া, বাংলা, উড়িয়া। এবং এই কারণে কিন্তু বলা হচ্ছে যে বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অসমীয়া আর উড়িয়া। বইয়ে কিন্তু অহমিয়া লেখা আছে, অহমিয়াও থাকতে পারে, তাহলে অসমীয়া না থেকে আমরা অহমিয়াও বলতে পারি। ফলে আমরা এখানে কি পাচ্ছি, অহমিয়া এবং উড়িয়া। আপনারা খেয়াল করুন যে এখানে প্রাকৃত যে ভাষা, তাহলে প্রাকৃত ভাষা থেকে আমরা কোথায় আসছি, যে গৌড়ীয় প্রাকৃত আর মাগধী প্রাকৃত। এই যে গৌড়ীয় প্রাকৃত, মাগধী প্রাকৃত। তাহলে এই যে নিকটতম আত্মীয়, এই কথাটা কেন বলছে দেখুন, এটা কিন্তু বইয়ে আছে যে নিকটতম আত্মীয় হচ্ছে, কারণ দেখুন যে ধরা যাক এই যে একজন দাদার, একজন মানুষের দাদার যদি বলে যে তোর দাদার কয়জন সন্তান, বলে যে 5 জন সন্তান, 5 জনই ভাই, তার মানে কি বাপ চাচা মিলে 5 জন, তার নিকটতম আত্মীয় কে, চাচা, তাই না? তো এরকম আর কি। তাহলে একই বংশ, একই জায়গা থেকে এরা হচ্ছে নিকটতম আত্মীয়, তাহলে অহমিয়া অথবা অসমীয়া আর বাংলা উড়িয়া। তাহলে এইটা আমাদের খেয়াল রাখতে হবে। মূল কথাটা যদি আমরা আবার বলি, সেটি হচ্ছে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে এসেছে, এবং ইন্দো ইউরোপীয় ভাষা বংশের মধ্যে এই যে কি কি আছে, যে কেন্তুম এবং শতম, অর্থাৎ দুটি হাত রয়েছে, এই শতম হাত থেকে আরবি, মিশরীয় এরকম ভাষা বংশ, ভাষা সৃষ্টি হয়েছে। এবং এর মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে ভারতীয় আর্য ভাষা, এবং ভারতীয় আর্য ভাষার দুটি দিক, সংস্কৃত ও প্রাকৃত। বাংলা ভাষা হচ্ছে এই প্রাকৃত দিক থেকে এসে এসে আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে পরিবর্তন হয়েছে। এই যে ভাষার যে পরিবর্তন, তো দেখা যাচ্ছে যে এই ভাষার পরিবর্তনের দিকে খেয়াল করলে কিন্তু বোঝা যায় যে বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। দেখুন বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, এবং এই চর্যাপদ কোথায় পাওয়া যায়, যে নেপালের রাজ গ্রন্থাগারে পাওয়া যায়। এবং 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এটি আবিষ্কার করেন, এবং 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু এটি 1000 বছরের বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। এরপরে কিন্তু বিতর্ক হয় যে না, এটা বাংলা ভাষা না, এটা আমাদের ভাষা। কেউ কেউ অসমীয়ারা বলছে এটা আমাদের ভাষা, তারপর ভারতের বিভিন্ন অঞ্চলের এবং লোকেরা বলেছে যে এটা আমাদের ভাষা। তখন 1926 সালে একটা বই বের হয়, সেটি হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে ODBL। এই বইটা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেন, এবং সেখানে তিনি গবেষণা করে দেখিয়েছেন যে বাংলা সাহিত্যে যে প্রাচীনতম যে নিদর্শন, চর্যাপদের ভাষা মূলত বাংলা, চর্যাপদের ভাষা মূলত বাংলা। ফলে তখন থেকে বলা হচ্ছে যে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। এই যে এখানে চর্যাপদের যে চিত্রগুলো আছে, আমরা একটা যা শিক্ষার্থীদের পরিচয় করানোর জন্য এটা দেখিয়েছি। ফলে আমরা যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, যে ভাষার যে পরিবর্তন এবং চর্যাপদ, সময়ের সাথে সাথে ভাষার যে পরিবর্তন হয়, সেটি কিন্তু হয়ে 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 বিভিন্ন রকম অঞ্চল ভেদে বিভিন্ন রকম ভাষার পার্থক্য দেখা যায়, এবং এটিকে বলা হয় উপভাষা। যেমন আমরা বলি কি আমি খাবো না, আবার কেউ কেউ বলে আমি খামু না, আবার কেউ কেউ যেমন নোয়াখালীর লোক বলে কি আইনো খাইয়ম, আইনো যাইয়ম। যেমন ময়মনসিংহ এর লোক বলে কি খাইবাইম, যাইবাইম। তো এরকম বলে। এই যে ভাষার বৈচিত্র্য অঞ্চল ভেদে, সেটাকে বলা হচ্ছে উপভাষা। এরপর আমরা আসি যে বাংলা লিপি। বাংলা লিপির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে 50, এবং এখানে একটি দিক হচ্ছে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা 39টি, এবং এটি দিয়েই কিন্তু আমরা বাংলা ভাষা লিখে থাকি। তো আরেকটা বিষয় রয়েছে যে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি কোথা থেকে আসলো, যে কত বছর আগে ব্রাহ্মী লিপি এসেছে, দেখুন যে 2500 বছর আগে, উপরে লেখা রয়েছে যে 2500 বছর আগে ব্রাহ্মী লিপির উৎপত্তি হয়েছে, এবং ব্রাহ্মী লিপি পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। তাহলে ব্রাহ্মী লিপির আরেকটা পরিচয় এখানে আমরা পাচ্ছি, কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে, এবং বাংলা লিপি হচ্ছে কুটিল লিপির পরিবর্তিত রূপ। আমরা ব্রাহ্মী লিপির যে চিত্র দেখব, অহমিয়া, বড়ো, মণিপুর প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত ও মৈথিল ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও প্রয়োজন পড়ে। তাহলে এই যে ব্রাহ্মী লিপির কিন্তু একটা যোগ সাজেশ কিন্তু আছে, এবং ব্রাহ্মী লিপির
আমরা কিন্তু এখানে চিত্রটা দেখতে পাচ্ছি। দেখুন এটা হচ্ছে ব্রাহ্মী লিপির চিত্র। তাহলে এই যে ব্রাহ্মী লিপির সাথে এই যে এখানে আমার বাংলা যে স্বরবর্ণগুলো এবং ব্যঞ্জন বর্ণগুলো দেখুন এই যে চিত্রটা কিরকম। এটা হচ্ছে স্বরে অ, এটা হচ্ছে স্বরে আ, তারপর এটা হচ্ছে হ্রস্ব ই, এটা হচ্ছে দীর্ঘ ই, এটা হ্রস্ব উ, দীর্ঘ উ, এ, ওই, উ। আর এখানে আমরা কি কি পাচ্ছি? ক। দেখুন এই যে এরকম প্লাস ক্রসের মতো দেওয়া, সেটি হচ্ছে ক। আবার এই ছাতার ডাটা যেরকম থাকে উল্টায় রাখে সেরকম, সেটা হচ্ছে খ। আবার এ এর মতো দেখতে, এটা হচ্ছে গ। আবার ই, ই এর মতো, এটা হচ্ছে ঘ। তারপর দেখুন এটা থার্ড ব্র্যাকেটের মতো উ। তারপর এটা হচ্ছে ডি এর মতো, এটা হচ্ছে চ। তারপর এটা হচ্ছে দেখুন ই এর মতো, এটা বর্গীয় জ। এটা কিন্তু ফোর এর মতো উল্টায় লিখলে আর কি। আবার এটা চেয়ারের মতো ইও। তাহলে এই যে লিপিগুলোর প্রভাব কিন্তু এই যে এখানে লিপিটা, এটা একটা চিত্র, এটা একটা চিত্র। ফলে আমরা এখানে দেখিয়েছি যে ২৫০০ বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় এবং এই লিপিগুলোর সাথে কিন্তু যে এই অঞ্চলের ভাষাগুলো মোটামুটি আমরা যা দেখলাম, দেখবেন যে অহমিয়া, তারপরে বা অহমিয়া অথবা অসমিয়া। তো অহমিয়া, অসমিয়া, তারপর এই অঞ্চলে দেখা যাচ্ছে যে বিহার, তারপর এখানে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরা, এই যে এই দিকের কাছাকাছি ভাষাগুলো, এমনকি আরাকান, যে মিয়ানমারের যে আরাকান অঞ্চল রয়েছে সেখানকার কিন্তু যে ভাষার সাথে বাংলা ভাষার কিন্তু একটা মিল রয়েছে, যোগসাদৃশ্য রয়েছে, ধ্বনিগত বা রূপতাত্ত্বিক বিষয়গুলো জড়িত আছে। তো আমরা এত ডিটেলসে যাব না, আমরা বাংলা ভাষার পরিচয়টা এখানে দিব। তো ভাষার প্রথম কথা হচ্ছে ভাষার আর উচ্চারণের জন্য কি লাগবে? বাকযন্ত্র লাগবে। বাকযন্ত্র যেসব ধ্বনি উচ্চারণ করে সেগুলো আমরা লিখলে হয় বর্ণ। তারপর বর্ণ থেকে আমরা কি তৈরি করি? শব্দ তৈরি করি এবং শব্দ এক শ্বাসে যতটুকু উচ্চারিত হয় সেটা হচ্ছে আবার অক্ষর বা সিলেবল। যেমন বিউটিফুল, বিউটিফুল ৩টা সিলেবল। আবার বাংলায় যদি বলি আম পাড়া, আম পাড়া, তাহলে ২টা সিলেবল মানে ২টা অক্ষর। তারপর এগুলো দিয়ে আপনি সুশৃঙ্খলভাবে, শৃঙ্খলতা মেনে আমরা স্কুলে কি করি? যে পরীক্ষা সিট ফেলি, রোল ১, রোল ২ এরকম। তো এরকম শৃঙ্খলতা মেনে যখন আপনি খুব চমৎকারভাবে কি করবেন? বসাবেন, তখন হবে বাক্য এবং এই বাক্য দিয়ে আপনি অসংখ্য বাক্য দিয়ে আপনার মনের ভাব প্রকাশ করবেন বা রচনা লিখবেন, যেটা বলতে চান সেটাই বলতে পারবেন। তার মানে কি? ভাষার এখানে একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে যোগাযোগের ক্ষেত্রে। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম না, সংস্কৃতিরও কিন্তু মাধ্যম। ফলে ভাষা কিন্তু একটা জাতির পরিচয়ের সাথে নিবিড়ভাবে জড়িত। এখন দুর্ভাগ্যক্রমে যে মানুষটা বলতে পারে না, তখন সে কি করবে? সে ইশারা ভাষা ব্যবহার করবে। আবার যে মানুষটা চেয়ে দেখতে পারে না, চোখে দেখতে পারে না, সে কি করবে? ব্রেইল পদ্ধতির ভাষা ব্যবহার করবে। তার মানে যোগাযোগ তাকে করতেই হবে এবং এর ফলে আমরা ভাষার যে পরিচয় পাচ্ছি, এরপরে আবার আমরা যাচ্ছি বাংলা ভাষায়। তাহলে বাংলা ভাষার ক্ষেত্রে আমরা পাচ্ছি ১৬ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এর মধ্যে দেখা যাচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গে আছে আবার ১০ কোটি, আবার আসাম, বিহার, উড়িষ্যা এদিকে আছে ৩ কোটি, তারপর দেশের বাইরে আছে। তো এরকম অঞ্চলগুলো নিয়ে বাংলা ভাষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আবার বাংলা ভাষার জন্মটা কোথা থেকে আসছে? বাংলা ভাষার জন্মটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে। ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে ভারতীয় আর্য ভাষা, সেখান থেকে আবার দেখা যাচ্ছে যে ভারতীয় আর্য ভাষার দুটি দিক, ওখান থেকে আবার প্রাকৃত, সংস্কৃত প্রাকৃত, প্রাকৃত থেকে আবার কি হচ্ছে যে গৌড়ীয় প্রাকৃত নাকি মাগধী প্রাকৃত, যাই হোক দুইটা মিলে অপভ্রংশ। অপভ্রংশ থেকে সে পর্যায়ক্রমে আমরা একটু এখানে চিত্রটা খেয়াল করি যে বিকৃত অপভ্রংশ, তারপর বঙ্গকামরূপী, এই বঙ্গকামরূপী থেকে সে অসমিয়া অথবা অহমিয়া, তারপর বাংলা এবং উড়িয়া, এগুলো আমরা পাচ্ছি। তাই বলা হচ্ছে বাংলা ভাষা হচ্ছে অসমিয়া বা অহমিয়া এবং উড়িয়া ভাষার নিকটতম আত্মীয়। ফলে এই যে আমরা ভাষাগত পরিচয়টা পেলাম, এর সাথে আরেকটা বিষয় বলে রাখতে হচ্ছে বাংলা লিপি 50টি বর্ণ এবং এর পূর্বে আমরা আরেকটি বিষয় পাচ্ছি যে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ এবং চর্যাপদের ভাষা অবশ্যই বাংলা এবং সেটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বলেই এটি ইতিহাসে ঠাঁই পেয়েছে। এরপর আমরা দেখছি যে ব্রাহ্মী লিপি, এর সাথে কোন কোন ভাষা জড়িত ইতোমধ্যে বইয়ে সেগুলো বলা আছে এবং এখানে আমরা ব্রাহ্মী লিপির চিত্রটা দেখলাম যে সেটির সাথে যে বাংলার সংযোগ বা সম্পর্ক, সেই বিষয়টি কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। কাজেই খুব ছোট একটা পরিচ্ছেদ হলেও এর মধ্যে কিন্তু প্রচুর তথ্য রয়েছে এবং এই তথ্যগুলো আসলে
আমরা কেন এখানে এই স্ক্রিনে এই পরিচ্ছেদটা আনলাম আপনাদের সামনে, এটির কারণ হচ্ছে যে কিছু জায়গা আছে যেগুলো আসলে বোর্ডে দেখানো সম্ভব না। যেমন এই চিত্রটা আমি চাইলে বোর্ডে দেখাতে পারবো না। তারপর দেখা যাচ্ছে যে এই যে চিত্রটা, এটি কিন্তু বোর্ডে দেখানো সম্ভব না। কাজে আমাদের টার্গেট থাকে যে শিক্ষার্থীদের একেবারে বেসিক জায়গা থেকে পরিচিত করে দেওয়া। তারপর এই যে চিত্রটা, এটিও কিন্তু শিক্ষার্থীদের মাথায় গেঁথে যাবে যে বাংলা ভাষা আসলে কোথা থেকে আসলো। ফলে এই যে আহ, ছোট একটি চ্যাপ্টার বা পরিচ্ছেদ, সেটি ছোট হলেও কিন্তু তার বিশালতা, যে জ্ঞানের গভীরতার জায়গার বিশালতা থেকে তার একটা বিরাট প্রভাব কিন্তু আমাদের কাছে রয়েছে। কাজে আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং এই ক্লাসের মধ্য দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। এই ধাপে ধাপে আমরা সবগুলো পরিচ্ছেদ আলোচনা করব, এবং সেগুলো যদি আমরা বুঝে পড়ি তাহলে আমাদের কিন্তু মুখস্থ করতে হবে না। তো কিছু বিষয় মুখস্থ করতে হয়, কিছু বিষয় বুঝে পড়তে হয়। যেগুলো বুঝে পড়ার বিষয় সেগুলো আমরা বারবার দেখব, যেখানে সমস্যা হবে বারবার দেখলে কিন্তু আমাদের যে কোনো ধরনের কনফিউশন দূর হয়ে যাবে, এবং আমাদের যেটা লক্ষ্য সেই লক্ষ্য অর্থাৎ ব্যাকরণের সর্বোচ্চ কিভাবে ভালো করা যায় সেটি আমরা করতে পারবো বলে আশা রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।